আজকে আমরা বর্ণালী টপিক থেকে মূল অংশটুকু আলোচনা করব। আজকে বিষয় হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী। তো মূলত হাইড্রোজেন পরমাণুতে দেখা যায় ইলেকট্রন যদি কোনো কারণে উপর দিকে উঠে যায়, যদি হাইড্রোজেনের ইলেকট্রন থাকে প্রথম কক্ষপথে, আসলে এটার কক্ষপথ অনেকগুলো, তো অনেকগুলো কক্ষপথ থাকাতে দেখা যায় কোনো ক্রমে শক্তিটা শোষণ করে যদি উপর দিকে উঠে যায়, এটা আবার শক্তি বিকিরণ করে নিচের দিকে নেমে আসে। তো নিচের দিকে যখন নেমে আসবে তাকে আমরা কি বলবো? বিকিরণ বর্ণালী। উপর থেকে নিচের দিকে নামলে তাকে বলে বিকিরণ বর্ণালী। এই ক্ষেত্রে দেখা যায় আমরা বেশ কিছু আমরা কালার দেখতে পারি, কখনো আবার কখন দেখা যায় না। যদি এটা আমরা দৃষ্টিসীমার ভেতরে পড়ে কালার দেখা যায়, না হলে দেখা যাবে না। তো এখানে মূলত একাধিক রেখা তৈরি হয়, বিধেয়দের বলা হয়, সিরিজ বলা হয়। নর্মালি যদি একটা রেখা তৈরি করতো, উপর থেকে যে আসার সময় একটা রেখা যদি তৈরি করতো তাকে আমরা নর্মালি রেখা বলতাম, কিন্তু যেহেতু এখানে অনেকগুলো রেখা একসঙ্গে তৈরি করে একে বলে সিরিজ। তো আমরা সেই হাইড্রোজেন বর্ণালী, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী আমরা সিরিজগুলো নিয়ে আলোচনা করব। এরকম চটকা একটা চার্ট তৈরি করেন, 7টা কক্ষপথ না। চার্ট তৈরি করো না। চার্টের প্রথমে আমরা লিখবো হচ্ছে সিরিজের নাম। এরপর হচ্ছে N1, N1 হচ্ছে নিম্নতম কক্ষপথ। এরপর হচ্ছে N2, N2 হচ্ছে উচ্চতম কক্ষপথ। এরপর যেটা সেটা হচ্ছে আমাদের উৎপত্তি স্থল। খুব দ্রুত এরকম একটা চার্ট তৈরি করুন। এখন মনে একটা প্রশ্ন থাকতে পারে যে হাইড্রোজেনের ইলেকট্রন তো একটা, বাট কক্ষপথ 7টা নিচ্ছি কেন, বা আদৌ কি 7টা কক্ষপথ থাকে কিনা? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, কক্ষপথ 7টা না আরো বেশি থাকে। আমরা ইনফিনিটি সংখ্যক কক্ষপথ নিতে পারবো। বিষয়টা কেমন আমি একটু আগে বুঝিয়ে দিই। হাইড্রোজেনের ইলেকট্রন থাকে একটা, হাইড্রোজেন ইলেকট্রন একটা, বাট যদি আমরা একটু ইলেকট্রন বিন্যাস করি এটা পাবো হচ্ছে আমরা 1s1, এরপর দেখো 2s 2p, এরপর 3s 3p, এগুলো আরো অনেক কিছু পাওয়া যায়, বাট এগুলো প্রত্যেকটাতে ইলেকট্রনের সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা হবে 0। ঠিক আছে, তাহলে মূলত হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন থাকে কয়টা? একটা, কিন্তু কক্ষপথ থাকে আরো বেশি। ধরো ঠনঠনিয়া থাকে একটা বাস হচ্ছে চলে যাবে ঢাকাতে, তো ঢাকায় যাওয়ার সময় দেখা যাচ্ছে ওর সিট হচ্ছে 40টা, যাত্রী পাইছে মাত্র 5টা। তো 5টা যাত্রী পাইছে, তার মানে কি বাকি 35টা সিট কেটে রেখে দিয়ে চলে যাবে নাকি? বাস একদম কেটে ফেলে দিয়ে চলে যাবে? পুরো বাস নিয়ে যাবে, অবশিষ্টগুলো কি ফাঁকা থাকবে। তো বিষয়টা হচ্ছে ঠিক হয়ে যায় ওরকম, যেখানে মূলত আমাদের হাইড্রোজেন ইলেকট্রন থাকে একটা, কিন্তু বাকি কক্ষপথগুলো কি ফাঁকা অবস্থায় থাকে। ঠিক আছে, এই কারণে হচ্ছে আমরা এখানে কক্ষপথ অবশ্যই অনেকগুলো নিতে পারবো আমরা এখানে। ঠিক আছে, বুঝতে পারলাম। হাইড্রোজেন ইলেকট্রনটা থাকে শুধু প্রথম কক্ষপথে, কিন্তু কক্ষপথ বাকিগুলো কি অস্তিত্ব পাওয়া যায়। তাহলে এখন হাইড্রোজেনের ক্ষেত্রে দেখা যায় যে মূলত আমরা এবার একটা ইলেকট্রন পাচ্ছি। তো এরকম আমরা ধরো কয়েকটা হাইড্রোজেন পরমাণু নিচ্ছি, আমরা কয়েকটা হাইড্রোজেন পরমাণু নিলাম। আমরা এখানে যথাযথ আবার 7টা কক্ষপথ নিচ্ছি। এখানে 7টা কক্ষপথ নিলাম। এটা Na ভ্যালু 1, এখানে Na ভ্যালু 2, Na ভ্যালু 3, এটা Na ভ্যালু 4, এখানে Na ভ্যালু 5, এখানে 6, এটা হচ্ছে 7। তো এটা একটা হাইড্রোজেন যার ইলেকট্রন হচ্ছে যে এটা আরো একটা হাইড্রোজেন যার ইলেকট্রন এটা, অন্য আরো একটা হাইড্রোজেন ইলেকট্রন এটা, অন্য আরেকটা হাইড্রোজেন এটা, তাই ইলেকট্রন যেটা নিলাম। এখানে আরেকটা হাইড্রোজেন নিচ্ছি, এখানে আরো একটা হাইড্রোজেন নিচ্ছি। তাহলে এখানে 6টা কিন্তু ভিন্ন ভিন্ন হাইড্রোজেন পরমাণু নিলাম এবং 6টা ইলেকট্রন কি আলাদা। এখন আমরা করলাম কি, এখানে একটু শক্তি দিলাম, কোন ক্রমে আমরা একটা এনার্জি সোর্স দ্বারা এখানে একটা শক্তি আমরা অ্যাপ্লাই করলাম। তখন করবে কি, এই ইলেকট্রনটা একদম শক্তি শোষণ করে একদম 7 নম্বর কক্ষপথে চলে গেল। ধরুন ইলেকট্রন চলে গেল কোথায়? 7 নম্বর কক্ষপথে। এখানে আমরা শক্তি দিলাম, এই ইলেকট্রনটা শক্তি শোষণ করলো, বাট ওই পরিমাণ শক্তি শোষণ করতে পারে নাই, সাথে যাওয়ার মতো শক্তি শোষণ করতে পারেনি। দেখা যাবে হয়তো সেটা 6 নম্বর কক্ষপথে চলে গেল। আবার দেখা যাচ্ছে এখানে আবার এই হাইড্রোজেনটাতে আমরা শক্তি দিলাম, এই হাইড্রোজেন ইলেকট্রনটা শক্তি নিয়ে সে 5 নম্বর কক্ষপথে চলে গেল।
এটা শক্তি শোষণ করে গেল 4 নম্বর কক্ষপথে, এটা চলে গেল 3 নম্বর কক্ষপথ, এটা চলে গেল 2 নম্বর কক্ষপথে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আসলে 6টা ভিন্ন ভিন্ন হাইড্রোজেন পরমাণু, 6টা ভিন্ন ভিন্ন ইলেকট্রন। এদের ক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন পরিমাণ শক্তি প্রয়োগ করলাম, এক একজন এক এক ধরনের শক্তি শোষণ করে বিভিন্ন কক্ষপথে চলে গেল। এখন আমরা এখানে যেটা দেখাবো এটা হচ্ছে এটার পরের ঘটনা। যদি আমি কোনো ক্রমে এনার্জি সোর্সটা যদি এখান থেকে সরিয়ে নিই, যদি আমরা এখানে উৎস যেটাতে আমরা হচ্ছে এখানে শক্তি দিচ্ছিলাম, এই শক্তি উৎস যদি আমরা সরিয়ে নিই, সাথে সাথে সবগুলো ইলেকট্রন কি করবে, আর প্রথম কক্ষপথে ব্যাক করবে না, প্রথম কক্ষপথে ব্যাক করবে। তো যে যেখানে ছিল সেখান থেকে প্রথম কক্ষপথে ব্যাক করবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হচ্ছে 7 নম্বর কক্ষপথ থেকে ইলেকট্রন চলে আসবে 1 নম্বর কক্ষপথে। ইলেকট্রন 6 থেকে 1 আসতে পারে। যে ইলেকট্রনটা 5-এ উঠলো সেটা কিন্তু 5 থেকে 1 আসবে, এরপর 4 থেকে 1 আসবে, এরপর দেখা যায় 3 থেকে 1 আসবে এবং 2 থেকে 1 চলে আসবে। তো এখন দেখো তো এখানে অনেকগুলো আমরা রেখা পেয়ে গেলাম না? এই অনেকগুলো রেখাকে একত্রে বলা হয় সিরিজ বলা হয় এদেরকে। হ্যাঁ, এদেরকে একত্রে বলবো আমরা সিরিজ, এদেরকে আমরা একত্রে বলবো সিরিজ। তো এই সিরিজটার নাম হচ্ছে, আমরা সরাসরি নাম লিখে দিই, এটার নাম হচ্ছে লাইম্যান সিরিজ। এটার নাম হচ্ছে লাইম্যান সিরিজ। হ্যাঁ, তাহলে এখানে সিরিজটার নাম হচ্ছে লাইম্যান সিরিজ। তাহলে এখন দেখো এইখানে প্রথম কথা হচ্ছে যে এখানে কিন্তু আসলে একটা ইলেকট্রন যে এত জায়গায় ছিল বিষয়টা কিন্তু এমন না, এটা আমরা কিন্তু এখানে ক্লিয়ার করে দিলাম। সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন হাইড্রোজেন পরমাণু, ভিন্ন ভিন্ন ইলেকট্রন, ভিন্ন ভিন্ন পরমাণু শক্তি শোষণ করে বিভিন্ন কক্ষপথে অবস্থান করে। তো এখন বিভিন্ন কক্ষপথ থেকে সেটা আবার কোথায় নেমে চলে আসবে? 1 নম্বর কক্ষপথে নেমে চলে আসবে। তাহলে উপরের যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন যদি প্রথম কক্ষপথে নেমে আসে, এক্ষেত্রে যে সিরিজ গঠন করে তাকে আমরা বলবো লাইম্যান সিরিজ। বুঝতে পারলাম কিনা? তাহলে এখানে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে লেখা শুরু করে দাও, একটু মুছে দেবো তো চট করে। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে এখানে কয়েকটা বিষয় আমাদের ক্লিয়ার করতে হবে। একটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন পাই একটা, বাট এখানে 7টা কক্ষপথ নিচ্ছি কেন? অ্যান্সার হচ্ছে যে 7টা কক্ষপথ কেন, তার থেকে বেশি নিতে পারবো আমরা চাইলে। এখন পর্যন্ত অনুমোদিত কক্ষপথ 7টা, যেহেতু পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা এখন পর্যন্ত 7, এখানে অনুমোদিত কক্ষপথ হবে 7টা। কারণ আমরা জানি যে ইলেকট্রন বিন্যাস করলে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা, ওটার মানে কি হয়? পর্যায় সংখ্যা। সো যেহেতু পর্যায়ে আমরা 7টা পাই পর্যায় সারণীতে, এই কারণে এখন পর্যন্ত অনুমোদিত কক্ষপথ 7টা। আরো কক্ষপথ অস্তিত্ব আছে, বাট হচ্ছে ওদের অনুমতি এই মুহূর্তে নাই। যখন আরো কিছু মূল আবিষ্কার হবে তখন 8ম কক্ষপথে চলে আসবে। তাহলে এখানে মূলত হয় কি, ইলেকট্রনটা থাকে প্রথম কক্ষপথে, কিন্তু বাকি কক্ষপথ অস্তিত্ব আছে, বাট ওখানে ইলেকট্রন নাই, ওগুলো আমরা 0 দেখাই দিলাম। তো সেই হিসাবে কিন্তু এখানে কক্ষপথ একাধিক নেওয়া যাবে। আর এখানে হাইড্রোজেন ইলেকট্রন একটা, বাট একটা ইলেকট্রন কি এত জায়গায় থাকতে পারে? অ্যান্সার হচ্ছে না। এখানে মূলত আমরা 6টা ভিন্ন ভিন্ন হাইড্রোজেন পরমাণু, 6টা ভিন্ন ইলেকট্রন নিলাম, বিভিন্ন পরিমাণ শক্তি দিলাম, এটা শক্তি শোষণ করে বিভিন্ন কক্ষপথে চলে গেল। আমি যদি কোনো শক্তিটা রিলিজ করি, আবার সেগুলো কি করবে? প্রথম কক্ষপথে ব্যাক করবে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম কক্ষপথে আসার ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন পরিস্থিতিতে আমরা টোটাল 6টা রেখা পাচ্ছি এখান থেকে। এই 6টা রেখাকে একত্রে বলা হবে সিরিজ বলা হবে। তাহলে সিরিজটার নাম কি? সিরিজটার নাম হচ্ছে লাইম্যান সিরিজ। প্রথম যে সিরিজ আমরা পেলাম এটার নাম হবে লাইম্যান সিরিজ। এখন N1টা কি? N1 হচ্ছে ন্যূনতম কক্ষপথ। সহজ কথা হচ্ছে ইলেকট্রন কোথায় এসে থেমে যায়, এটা হচ্ছে N1। আর ইলেকট্রন কোথা থেকে আসে? ইলেকট্রন কোথা থেকে আসে? এটা হচ্ছে N2। ঠিক আছে, তাহলে N2 হচ্ছে এই যে 7, 6, 5, 4, 3, 2, এগুলো হচ্ছে N2। আর কোথায় এসে থেমে যাচ্ছে? 1-এ। তাহলে N1 এর ভ্যালু এখানে কত? 1। আর N2 এর ভ্যালু হবে 2 হবে, 3 হবে, 4, 5, 6, 7, যেখান থেকে ইলেকট্রনগুলো আসে আর কি, যত জায়গা থেকে ইলেকট্রন আসবে সবগুলো হচ্ছে N2 এর ভ্যালু। তাহলে এখানে দেখা যাচ্ছে লাইম্যান সিরিজের ক্ষেত্রে N1 এর ভ্যালু তাহলে কত পেলাম? 1। লাইম্যান সিরিজের ক্ষেত্রে N1 এর ভ্যালু পাচ্ছি 1। আর N2 যেটা, তো N2 এর মানটা এখান থেকে আমরা পাচ্ছি 1 এর থেকে যে কোনো বড় মান। তো 1 এর থেকে যে কোনো বড় মান বলতে কি বোঝাচ্ছে এখানে? এই মানটা হচ্ছে 2 হবে, 3 হবে, হ্যাঁ 2, 3, দেন হচ্ছে 4, 5 এরকম। তবে 7 এর উপর আমরা দেখাবো না, কারণ এখন পর্যন্ত অনুমোদিত কক্ষপথ কয়টা? 7টা। 7টা অনুমোদিত কক্ষপথ, এখন আমরা 7 এর উপর এখানে দেখাবো। বুঝতে পারলাম কিনা? তাহলে এখানে লাইম্যান সিরিজ যেটা, এখানে ইলেকট্রন থেমে যায় কোথায়? 1-এ এসে। ইলেকট্রন আসে কোন জায়গা থেকে? 2, 3, 4, 5 এগুলো থেকে মূলত ইলেকট্রন 1-এ চলে আসবে। তাহলে উচ্চতম যে কোনো কক্ষপথ থেকে এই ইলেকট্রন যদি প্রথম কক্ষপথে নেমে আসে, এই ক্ষেত্রে যে সিরিজ তৈরি করে তাকে আমরা বলবো লাইম্যান সিরিজ। এখন উৎপত্তি স্থলটা আসলে কি? দেখো আমরা লাস্ট ক্লাসে পড়ে আসছিলাম, ইলেকট্রন যদি হচ্ছে উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে নেমে আসে, সে কি করবে? শক্তি বিকিরণ করবে না? তো শক্তি বিকিরণ করবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে মূলত যে কোনো উচ্চতম কক্ষপথ থেকে ইলেকট্রন যদি প্রথম কক্ষপথে চলে আসে, এক্ষেত্রে যে সিরিজ তৈরি করবে তাকে আমরা বলবো লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজ। তাহলে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন কক্ষপথে চলে আসবে 1-এ। তো যে ক্ষেত্রে থেমে যাবে সেটা আমরা মান ধরবো N1, আর যেগুলো থেকে আসে এগুলো ধরতে হবে N2। তো এখন মূলত দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে বিভিন্ন কক্ষপথের শক্তি কিছু মান পাই। আমরা এর আগে এটা পড়ে আসছিলাম, En সমান লেখা যায় মাস আদর্শ উচ্চতা ডিভাইডেড স্কয়ার ইলেকট্রন ভোল্ট।
এই ইভি যেটা বা ইলেকট্রন ভোল্ট এটা কিন্তু শক্তির একটা একক। এই ইলেকট্রন ভোল্ট কিন্তু শক্তির একটা কি, এটা একটা একক হবে, হ্যাঁ, শক্তির একটা একক। এই যে E1 বা E2 বা E3 যেটা আমরা দিচ্ছি, এগুলো হচ্ছে মূলত হচ্ছে বিভিন্ন কক্ষপথের শক্তির মান। এখানে n এর ভ্যালু 1 বসালে E1 এর ভ্যালু পাচ্ছি। যখন দ্বিতীয় কক্ষপথে আছে এখানে 2 বসাবো, তৃতীয় কক্ষপথে এখানে 3 বসাবো। এইভাবে এটা আমাদের চলতে থাকে। এখন যদি আমরা দেখি, ধরে নেবার হচ্ছে আমরা একেবারে শক্তিটা না একদম অফ করে আমরা শক্তিটা একটু অবশিষ্ট রাখবো। যেমন আমরা উদাহরণের সুবিধার্থে বললাম যে হারিকেন দিয়ে আমরা আলো দিই, এখানে আমরা তাপ দিচ্ছি। যদি হারিকেন দেখে তাপ দেওয়া যাবে না, বোঝানোর সুবিধার্থে বুঝাতে সুবিধা হবে। তাহলে যখন হচ্ছে একেবারে হারিকেনটা বন্ধ করে দিলাম, তার মানে কোনো এখানে এনার্জি সোর্স এখানে অন নাই, বিন্দু মাত্র এখানে শক্তি দেওয়া হচ্ছে না। এটা একবার করবে কি একই নেমে চলে আসবে। এবার আমি বললাম কি এনার্জি সোর্স অফ না করে একটু টিম টিম করে বাতিটা জ্বালাচ্ছি, তখন কিন্তু দেখা যাবে হয়তো বা মানটা এটার সাথে ম্যাচ করে, তখন ইলেকট্রনগুলো দেখা যাবে দ্বিতীয় কক্ষপথে অবস্থান করবে। তার মানে ইলেকট্রন কিন্তু আবার এমন হতে পারে যে 7 থেকে 2 আসবে, এটা 6 থেকে 2 আসবে, এটা দেখা যাচ্ছে 5 থেকে 2 আসবে, এরপর এটা 4 থেকে 2 আসবে এবং এটা 3 থেকে 2 আসবে। এরকম ঘটনা কিন্তু হতে পারে, ঠিক আছে। বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে থেমে যাবে কোন অবস্থায়, যদি আমরা এনার্জি সোর্সটা একেবারে অফ না করে একটু আমরা অব্যাহত রাখি, তখন যে কোনো কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথ যখন নেমে আসবে, এর মধ্যে যে সিরিজ তৈরি করে তাকে মূলত বলবো আমরা বামার সিরিজ। হ্যাঁ, এই সিরিজটা কি বলা হবে? বামার সিরিজ। তো বলতো দেখি বামার জন্য n1 এর কত হবে? বামার সিরিজের জন্য n1 এর কত? 2 হবে। আর এখানে n2 এর কত হবে? 2 এর চাইতে যে কোনো বড়, অর্থাৎ এটা হতে পারে 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। তো আমরা 7 এর উপর দেখাবো। এখানকার পরীক্ষা নিরীক্ষা করে হিসাবটা করে যেটা পাওয়া যায়, ল্যামডা ভ্যালু এবার 380 থেকে 780 এর মধ্যে পাওয়া যাবে। এখানে ল্যামডা যে ভ্যালুটা সেটা আমরা এখানে 380 থেকে 780 ন্যানোমিটার মধ্যে এটা আমরা পাবো। এই যে 380 থেকে 780 এটা কিন্তু দৃশ্যমান পরিসর, এটা হচ্ছে দৃশ্যমান পরিসর, মানে এই পর্যন্ত আলো দেখা গেলে আমরা মতো আলো দেখতে পাই। 380 নিচে কিংবা 780 উপরে আলো দেখা যায় না। তোমরা হয়তো 9 10 400 থেকে পড়ে আসছো, কিন্তু অ্যাকুরেট মানটা 380 থেকে 780। এটা কোন অঞ্চলে পড়লো? এটা দৃশ্যমান, এটা দৃশ্যমান অঞ্চলে এটা পড়ে যাচ্ছে। বামার সিরিজটা একটা ব্যতিক্রম, যেটা মূলত আমরা দেখতে পাই, অন্যগুলো কিন্তু দেখা সম্ভব না, কারণ এটা হচ্ছে 380 তুলনায় কম। পরেগুলো আমরা দেখব সব 380 তুলনায় বেশি, 780 তুলনায় বেশি। একমাত্র বামার সিরিজটা আমরা দেখতে পারি, বিধায় এটাকে একটু ব্যতিক্রম বলা যায়। তাহলে এটা বুঝতে পারলাম কি যে উচ্চতম যে কোনো কক্ষপথ থেকে একদম প্রথম কক্ষপথে নেমে আসলে যে সিরিজ গঠন করে তাকে আমরা বলবো বামার সিরিজ। বুঝতে পারলাম? এমন হতেই পারে যে আমি কমাচ্ছি এনার্জি সোর্সটা থেকে, আমি এনার্জিটা কমাচ্ছি, কিন্তু এখানে যে পরিমাণ এনার্জি ছিল তার থেকে আরেকটু বেশি এনার্জি রেখে আমি অফ করে দিই, ঠিক আছে। মানে আমি কমাইতে কমানোটা বন্ধ করে দেবো যখন হচ্ছে এর থেকে আরেকটু বেশি এনার্জি থাকে, তাহলে সেটা কিন্তু ইলেকট্রনগুলো তখন 3 এসে দাঁড়াতে পারবে। তাহলে ইলেকট্রনগুলো দেখা যাচ্ছে 7 থেকে 3 আসতে পারে, 6 থেকে 3 আসতে পারে, 5 থেকে 3 আসতে পারে, 4 থেকে 3 আসতে পারে। তাহলে বিভিন্ন উচ্চতম কক্ষপথ থেকে ইলেকট্রন যখন তৃতীয় কক্ষপথে চলে আসবে, এখানে আমরা বলবো হচ্ছে প্যাসচেন সিরিজ। এটা আমরা বলবো প্যাসচেন সিরিজ। বোঝা গেল কি? বুঝতে পারলাম? তাহলে উচ্চতম যে কোনো জায়গা থেকে ইলেকট্রন কোথায় আসতে পারে, এটা 3 এসে থেমে যেতে পারে, তখন তাকে আমরা বলবো প্যাসচেন সিরিজ। প্যাসচেন সিরিজ। তাহলে প্যাসচেন সিরিজের ক্ষেত্রে n1 ভ্যালু কত? 3। তাহলে n2 এর ভ্যালু কত হবে? 3 তুলনায় যে কোনো বড়, অর্থাৎ এখানে 4 হতে পারে, 5 হতে পারে, হ্যাঁ 4 5 6 যে কোনো মান হতে পারে। তো এটার ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্যের মান হিসাব নিকাশ করে দেখা যায় ল্যামডা মানটা পাওয়া যাবে এখানে 780 থেকে 10 লক্ষ ন্যানোমিটারের মধ্যে। তো 780 থেকে 10 লক্ষ ন্যানোমিটার যেটা, এটা মূলত হচ্ছে আইআর অঞ্চল। আইআর বা ইনফ্রারেড বাংলায় বলা হয় অবলোহিত। তাহলে এটা মূলত অবলোহিত অঞ্চলে বর্ণালী গঠন করে। অবলোহিত অঞ্চল আমাদের বর্ণালী এটা আমরা পাবো। বুঝতে পারলাম কি? বোঝা গেল এখানে? দেখা যাচ্ছে যে এখানে প্যাসচেন সিরিজের ক্ষেত্রে n1 এর মান পাচ্ছি আমরা 3, আর n2 এর মান পাচ্ছি 3 এর চাইতে যে কোনো বড়। আর ল্যামডা মান হিসাব করে পাওয়া যাবে 780 থেকে 10 লক্ষ ন্যানোমিটারের মধ্যে। এবার এটা হচ্ছে অবলোহিত অঞ্চলে বর্ণালীটা গঠন করে। বুঝতে পারলাম? এরপরে আমরা হতেই পারে যে আমরা এনার্জি সোর্সটা একেবারে অফ না করে আমরা শক্তিটা জাস্ট কমিয়ে নিয়ে আসলাম, বাট এখানে যাচ্ছে তার থেকে একটু বেশি শক্তিতে রেখে আমরা কমানো বন্ধ করে দিলাম।
তাহলে এবার কিন্তু ইলেকট্রনটা চতুর্থ কক্ষপথে অবস্থান নিতেই পারে। তাহলে ইলেকট্রন 7 থেকে 4 আসতে পারে, 5 থেকে 4 আসতে পারে, এটা আমরা দেখা যায়। আচ্ছা 6 থেকে আসতে পারে, 5 থেকে আসতে পারে। তখন এই সিরিজটাকে আমরা বলবো হচ্ছে ব্র্যাকেট সিরিজ। এই সিরিজটার নাম হচ্ছে ব্র্যাকেট সিরিজ। তো ব্র্যাকেট সিরিজ যদি আমরা নেই তাহলে এই ক্ষেত্রে আমরা n1 এর ভ্যালু কত পাবো? বলো n1 এর ভ্যালু কত? ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে n1 এর ভ্যালু হবে এখানে 4 আর n2 এর ভ্যালু হবে 4 এর চাইতে যে কোনো বড় হয়। অর্থাৎ এটা 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 7 এর উপর দেখাবো না। ঠিক আছে, এরকম হতে পারে। এবং দেখা যায় যে এটার হিসাব নিকাশ করলে মানটা 780 থেকে 10 লক্ষ ন্যানোমিটার মধ্যে আমরা পাবো। বুঝতে পারলাম এটা? এরপর আমরা আবার বললাম কি, আমরা ভিন্ন আরেকটা পরীক্ষা চালাচ্ছি, যে পরীক্ষাতে আমরা এনার্জি সোর্সটা বন্ধ না করে শক্তি জাস্ট একটু কমিয়ে নিয়ে আসলাম। প্রথমে তো অনেক বেশি শক্তি দিলাম, বিভিন্ন কক্ষপথে চলে গেছে। এখন আমরা করলাম কি, শক্তিটা জাস্ট রাখলাম, একটু জাস্ট কমিয়ে নিয়ে আসলাম। তখন দেখা যাবে এটা 5 এ অবস্থান করতে পারে। তো 5 এ যখন অবস্থান করবে এটাকে বলা হয় ফুন সিরিজ বা ফান্ড সিরিজ বলা হয়। কোনো বই ফুন, কোনো বই ফান্ড লিখা আছে, মানে এটা আসলে যেরকম PFUN, তো কোনো বই ফুন, কোনো বই ফান্ড লিখা আছে এটা। তাহলে আমি এখানে ফুন লিখলাম। তাহলে ফুন সিরিজ যেটা, এই ক্ষেত্রে n1 এর ভ্যালু আমরা কত পাচ্ছি? n1 ভ্যালু পাবো এখানে আমরা 5। এই মানটা যদি আমরা 5 পাই তাহলে n2 মান কত হবে? 6 7। এর থেকে যে কোনো বড় মান হতে পারে। একইভাবে দেখা যায় এটা কিন্তু আমরা অবরুদ্ধ অঞ্চলে পাবো। অর্থাৎ এটা 780 থেকে 10 লক্ষ ন্যানোমিটারের মধ্যে এই তরঙ্গের রেঞ্জ হবে। বুঝতে পারলাম? এখন তোমার কাছে একটা মনে প্রশ্ন জাগতেই পারে, এর তিনটা কি তাহলে মান কি সেম হবে? অ্যান্সার হচ্ছে না। রেঞ্জ সেম হলো, মান কিন্তু সেম হয় না। হয়তো আমি একটা জায়গায় গিয়ে বললাম একটা অফিসে যে আপনাদের এখানে স্যালারিটা কেমন, তো বলতেছে আমাদের এখানে স্যালারি হচ্ছে 25,000 থেকে 40,000 এর মধ্যে। তো 25,000 থেকে 40,000 এর মধ্যে মানে কি সবার স্যালারি কি 40,000? না, দেখা যাবে কারো স্যালারি 25, কারো দেখা যাবে 30, কারো 35, কারো 40। তো রেঞ্জ এক হলো, মানগুলো কি হতে পারে? ভিন্ন হতে পারে। তো এখানে এক ধরনের মান পাওয়া যায়, এখানে এক ধরনের মান পাওয়া যায়, এখানে এক ধরনের মান পাওয়া যায়। তো বুঝতে পারলাম কিনা? তাহলে একটু আমরা রিভিউ করি। শুধু একটু রিভিউ করতেছি, একটু মনোযোগ দাও। প্রথম কথা, আমরা এখানে 7টা কক্ষপথ নিতে পারবো কিনা হাইড্রোজেন? আচ্ছা নেওয়া যাবে, কারণ এখানে হাইড্রোজেন ইলেকট্রন থাকে প্রথম কক্ষপথে, আরো কক্ষপথ পাওয়া যায় কিন্তু ওগুলোতে ইলেকট্রন থাকে না। বাট আমি যদি ইলেকট্রনটা করতে যেতে পারি ওগুলোতে যেতে পারবো, ওগুলোতে যেতে পারবো, কিন্তু আমি এখানে 7টা কক্ষপথ নিতে পারবো। আর এখন পর্যন্ত অনুমোদিত কক্ষপথ 7টা, এর থেকে বেশি নেওয়া এই মুহূর্তে সম্ভব না, কারণ আমরা হচ্ছে 8টা কক্ষপথ এখন পর্যন্ত স্বীকৃত দেখি না। ভিডিওটা আমরা নিব, কিন্তু কক্ষপথ কিন্তু আসলে থেকে ইনফিনিটি সম্ভব। এরপরের বিষয়টা হচ্ছে যে এখানে একটা ইলেকট্রনকে এতগুলো ঘটনা ঘটাবে, অ্যান্সার হচ্ছে না। এখানে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন হাইড্রোজেনের ভিন্ন ভিন্ন ইলেকট্রন, এতগুলো ইলেকট্রন প্রত্যেকে কিছু কিছু শক্তি শোষণ করে বিভিন্ন কক্ষপথে চলে যাবে। আর সবার কিন্তু শক্তি শোষণ এক পরিমাণ নাও করতে পারে। যদি একই মৌলের পরমাণু একই পরিমাণ শক্তি শোষণ করবে না। আমি সবাইকে খেতে দিলাম 5 প্লেট, সবাইকে ভাত দিচ্ছি, সবাইকে 5 প্লেট ভাত খাবে, কেউ 1 প্লেট খাবে, কেউ 2 প্লেট খাবে, কেউ 3 খাবে, কেউ দেখা যাবে না 5 খাওয়ার পর বলছে ভাই আর থাকতে দাও, চাইতে পারে সমস্যা নেই। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে এখন সবার তো খাওয়ার পরিমাণটা সেম হবে না। একইভাবে সবার কিন্তু ইলেকট্রন শক্তি, ইলেকট্রন যে শক্তি শোষণের পরিমাণ যেটা, এই শক্তি শোষণের পরিমাণটা কিন্তু সেম হবে না। তাহলে আমরা বলতে পারবো যে এটা বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন বসে আছে। এবার করলাম কি, যে এনার্জি সোর্সটা থেকে আমি এনার্জি দিলাম, ওই এনার্জিটা যদি একেবারে বন্ধ করে দিই, চট করে ইলেকট্রনকে আবার স্বপ্ন নেবে প্রথম কক্ষপথে চলে আসবে। আর এগুলোর ক্ষেত্রে হয় কি, আমি এনার্জি সোর্সটা সামান্য একটু কমালাম, প্রথমে যে পরিমাণে এনার্জি দিলাম ওইখান থেকে সামান্য একটু এনার্জি কমালাম, তাহলে ফুল সিরিজ তৈরি করব। আর একটু যদি এনার্জি কমালাম ব্র্যাকেট সিরিজ তৈরি করব, আর একটু এনার্জি কমালাম প্যাশন সিরিজ তৈরি করব, আর এনার্জি কমালাম বাবার সিরিজ। একেবারে যদি এনার্জি আমি বন্ধ করি তখন তৈরি করব লাইন সিরিজ। বুঝতে পারলো? তাহলে উচ্চতম যে কোনো কক্ষপথে ইলেকট্রন প্রথম কক্ষপথে আসলে লাইন সিরিজ, উচ্চতম যে কোনো কক্ষপথে ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আসলে বাবার সিরিজ, উচ্চতম যে কোনো কক্ষপথে ইলেকট্রন তৃতীয় কক্ষপথে আসলে প্যাশন সিরিজ। তাহলে মূল কথা হচ্ছে আমাদের কিন্তু আসলে মনে রাখতে হবে কোনগুলো, কোথায় ইলেকট্রনটা ব্যাক করবে। আমার কথা n1 এর মানগুলো মনে রাখতে হবে। n2 এর মান বের করা যায়, ওটা একটা আলাদা কৌশল আছে, ওটা আমি একটু পরে দেখাচ্ছি। এই পর্যন্ত বুঝতে পারলাম কি? আগে যে আমরা এখানে যে ল্যামডা মানগুলো যে বের করলাম, এই ল্যামডা মানগুলো মূলত বের করা থাকে রিডবার্গের সমীকরণ দ্বারা। এখন আমরা রিডবার্গের সমীকরণ একটু আলোচনা করি। এই পর্যন্ত ক্লিয়ার? বুঝতে পারলাম এই পর্যন্ত? তো ঠিক আছে, মোটামুটি এই পর্যন্ত আমরা এখন বুঝতে পারলাম। এখন আমরা হচ্ছে পরবর্তী অংশটা একটু দেখি, যে পরবর্তী অংশটা আসলে কেমন। আমরা এখানে যে এই যে ল্যামডা মানগুলো যে এতগুলো বের করলাম, এই ল্যামডা মানগুলো কিন্তু অ্যাকচুয়ালি আসছে হচ্ছে রিডবার্গের সমীকরণের মাধ্যমে হিসাব নিকেশ করা নিয়ে আসছে। আমরা এখন রিডবার্গের সমীকরণ একটু আলোচনা করি।
এটা মুছে দিলাম। আচ্ছা, তার আগে একটা কথা বলে শেষ করে দিই। কোন বই আরেকটা সিরিজ নিয়ে কথা আছে, সেটা হচ্ছে হামফ্রেস সিরিজ। আর এটাকে অনেকে স্বীকৃতি দেয়নি। কেন? কারণ হচ্ছে এটা আসবে 7 থেকে 6। তা 7 থেকে যদি 6 আসে, রেখা তৈরি করলে কয়টা? একটা। তো এক রেখা কি সিরিজ হবে? হবে না। যেমন আমরা যখন ক্রিকেট খেলা দেখি, 3 ম্যাচ বা 5 ম্যাচ মিলে একটা সিরিজ হয়, এক ম্যাচে সিরিজ আছে নাকি? তো এই কারণে এটাকে অনেক স্বীকৃতি দেয় হামফ্রেস সিরিজ। আর এটা মূলত 7 থেকে আসে 6। যখন 8 নম্বর কক্ষপথ যখন স্বীকৃতি পাবে তখন কিন্তু আমরা এখানে দুইটা রেখা পাবো। এখানে রেখা পাবো তখন একটা বেশি, সর্বোচ্চ একটা বেশি রেখা পাবো। তা যখন আমি দুইটা রেখা পাবো তখন কিন্তু হামফ্রেস সিস্টেম স্বীকৃতি পাবো। তাহলে এখন পর্যন্ত এই সিস্টেমটা স্বীকৃত না, বিধায় আমরা একটা আলোচনা করব। ক্লিয়ার? চলো এখন আমরা রিডবার্গের সমীকরণ একটু আলোচনা করি। আমরা এখন আলোচনা করব হচ্ছে রিডবার্গের সমীকরণ নিয়ে। এখন আলোচনা করা হবে রিডবার্গের সমীকরণ নিয়ে। তো বিজ্ঞান রিডবার্গ একটা সমীকরণ দিয়ে ফেলছে আমাদের, এই যে ল্যামডা মান বা হচ্ছে যা কিছু আছে এগুলো বের করার জন্য। সমীকরণটা হচ্ছে নিউবার্গ। তো নিউবার্গটা কি ছিল? লাস্ট ক্লাসে আমরা পড়ে আসছি। এটা ছিল তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা সমান কি লেখা যায়? 1/λ লেখা যায় না? নিউবার্গ সমান লেখা যায় 1/λ। আর 1/λ সমান এখানে লেখা যাবে RH ইনটু 1/l1² মাইনাস 1/n2²। এটা লেখা যাবে ইনটু z²। এখানে এর হচ্ছে নিম্নতম কক্ষপথ, n হচ্ছে উচ্চতম কক্ষপথ, z হচ্ছে পারমাণবিক সংখ্যা। তা আমাদের এখানে বইয়ে জেডটা এখানে আলোচনা করে নাই, কারণ আছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? এক, বিধায় এখানে জেড লাগে না। কিন্তু হাইড্রোজেন বাদে অন্য কোনো মৌল যদি বলে তখন এখানে জেড লাগে। সাপোজ তোমাকে লিথিয়াম 2+ দিয়ে আছে, এবার তাহলে এখানে জেডটা লাগবে। লিথিয়াম পারমাণবিক সংখ্যা 3, তাহলে 3² করতে হবে। তোমাকে দিয়েছে হিলিয়াম প্লাস, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তাহলে এটা 2² করতে হবে। যেটা মাথায় রাখবো আমরা, যদি হচ্ছে হাইড্রোজেন নিয়ে আমাদের প্রশ্ন দেয় তাহলে এখানে জেডটা প্রয়োজন হয় না, কারণ জেড হবে তখন 1। তাহলে জাস্ট এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমার সূত্র। আর যখন সে হাইড্রোজেন বাদে অন্য কোনো মৌল বলবে আমাদের, এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে জেডটা দিতে হবে। বুঝতে পারলাম? এটা ছিল রিডবার্গের সমীকরণ। আর আরএইচটাকে বলছে রিডবার্গ ধ্রুবক। এটা একটা মান আছে, মানটা খুবই সহজ, এটা মনে রাখা খুবই সহজ। এটা 6 থেকে 10 পর্যন্ত মোটামুটি প্রত্যেকটা ডিজিটের মধ্যে পাওয়া যাবে। খুবই সহজ। দেখো যে 6, 7, 8, এর আগে 9, এর আগে 10 পার সেন্টিমিটার। এই যে 6, 7, 8, তার আগে 9, তার আগে 10, মনে হয় অত্যন্ত সহজ, পার সেন্টিমিটার। এখন আমরা বিভিন্ন সিরিজের জন্য রিডবার্গের সমীকরণটা একটু বের করি, যে বিভিন্ন সমীকরণের জন্য এই সমীকরণটা, বিভিন্ন সিরিজের জন্য এই সমীকরণটা কেমন হচ্ছে। ফার্স্ট আমরা দেখব এটা লাইম্যান সিরিজ। আমরা লাইম্যান সিরিজ যদি আমরা নেই, তো লাইম্যান সিরিজের ক্ষেত্রে এর মানে হবে কত? 1, তাই না? এখন যদি খেয়াল করি সমীকরণ দাঁড়াচ্ছে নিউ বার, এর সমান লেখা যায় 1/λ, এর সমান হচ্ছে RH ইনটু 1/n এর হবে কত? 1। লাইনের ক্ষেত্রে একটু কি পড়াবো? 1 পড়লাম না? তাহলে হচ্ছে এর মান হবে 1² মাইনাস 1/n2²। তাহলে দেখা যাচ্ছে এখানে জাস্ট কি হবে? 1 হবে। কাটাকাটি করলে কাটাকাটি করার কোনো সুযোগ নেই, জাস্ট এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা জেডটা এখানে প্রয়োজন নেই, কারণ আমরা এখন বের করছি সব হাইড্রোজেনের জন্য। আচ্ছা, তাহলে এখানে দাঁড়াচ্ছে RH ইনটু 1 মাইনাস 1/n2²। এটা হচ্ছে আমাদের লাইম্যান সিরিজের জন্য রিডবার্গের সমীকরণ। আমরা যদি একটু বার্মার সিরিজ নিয়ে কাজ করি, তো বার্মার সিরিজের জন্য এখানে রিডবার্গের সমীকরণটা দাঁড়াবে এখানে নিউ বার সমান লিখা যাচ্ছে 1/λ, এর সমান RH। এই নিউ বারটা কি মনে আছে? তরঙ্গ সংখ্যা, লাস্ট ক্লাসে পড়ে আসছিলাম। প্রতি একক দৈর্ঘ্যে কতগুলো পূর্ণস্পন্দন সম্পন্ন করে তাকে বলা হয় তরঙ্গ সংখ্যা। লাস্ট ক্লাসে পড়াছিলাম আমরা। RH কিন্তু এখানে দেখা যাচ্ছে এর মানে হলো কত হবে? 2 হবে। তাহলে এবার 2² মাইনাস 1/n2²। তাহলে দাঁড়াচ্ছে এটা RH ইনটু 1/4 মাইনাস 1/n2²। এইভাবে বাকিগুলো পাওয়া যাবে না? তো তখন দেখা যাচ্ছে প্যাসকেল সিরিজ যদি আমরা নিই, তাহলে প্যাসকেলের ক্ষেত্রে জাস্ট আমরা 3 বসাবো, এখানে কত হবে? 9 হবে। যদি এখানে আমরা হচ্ছে আচ্ছা লিখে ফেলি আমরা, প্যাসকেল সিরিজ যদি নেওয়া হয়, তাহলে প্যাসকেলের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে নিউ বার সমান লেখা যায় এখানে 1/λ, এর সমান লেখা যাবে RH ইনটু এখানে হবে 1/3² মাইনাস 1/n2²। তো মানটা কত পাচ্ছি? 1/9। হ্যাঁ, মানটা পাওয়া যাচ্ছে এখানে RH ইনটু 1/9 মাইনাস 1/n2²। বুঝতে পারলাম? দেখো
হ্যাঁ তুমি লিখো না কেন ব্র্যাকেট সিরিজ ব্র্যাকেটের ক্ষেত্রে নিউ বার এটা সমান লেখা যাচ্ছে 1 বাই ল্যামডা RH ইনটু 1 বাইটা কি n মানে হলো 4 তো 4 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার তাহলে এবার সূত্রটা কি দাঁড়াচ্ছে সমীকরণটা RH ইনটু 1 বাই 16 তাই না 1 বাই 16 মাইনাস 1 বাই n2 স্কয়ার এটা হচ্ছে আমরা ব্র্যাকেট সিরিজের জন্য মান হবে স্যার এর মান বসায় দেন হ্যাঁ এর মান বসায় দেন n2 এর মান তো হবে হ্যাঁ n2 এর মান বোঝাচ্ছে না কেন n2 মান আমরা এখনো বের বসি একটু বসি n2 মান তো অনেকগুলো দেখলাম না যে 2 3 4 5 এখন আমার তো তবে একটা মান এতগুলো মান তো নেওয়া যাবে না আমি কোনটা নেব সেটা একটু পরে আমি দেখাচ্ছি মানে এটা হচ্ছে ইন জেনারেল একটা ফর্মুলা ঠিক আছে ফুন বা ফার সিরিজ যেটা লেখাতে কি পাচ্ছি আমরা এখানে নিউ ভার্সন 1 বাই ল্যামডা এর সময় লেখা যায় এখানে RH ইনটু 1 বাই কি হবে এটা 5 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার তাহলে মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা তাহলে মানটা পাচ্ছি এখান থেকে RH ইনটু 1 বাই 25 মাইনাস 1 বাই n2 স্কয়ার বাস এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন সিরিজের জন্য হচ্ছে রিডবার্গের সমীকরণ ঠিক আছে এখন রিডবার্গের সমীকরণ দ্বারাই মূলত আমরা কি করি হিসাব নিকাশ করে ল্যামডা মানটা বের করি যেটা একটু আগে দেখলাম উৎপত্তি স্থলের ক্ষেত্রে তাহলে এখানে মূলত ল্যামডা মানটা বের করে আমরা বুঝতে পারবো যে আসলে কোন অঞ্চলে বন্ডটা গঠন হয় তাহলে মূলত এই ল্যামডা মান তো বের হচ্ছে এই সমীকরণ থেকে ক্লিয়ার এটা আগে আসছে আচ্ছা তো আমরা এতক্ষণ যা কিছু পড়লাম তো এরপর এখন হচ্ছে আমাদের কিছু অ্যাডমিশনের অ্যাপ্লিকেশন শিখতে হবে যেহেতু অ্যাডমিশন প্রশ্ন আসে তো এর মধ্যে প্রথম অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমাদের যেটা দরকার সর্বপ্রথম যে জিনিসটা আমাদের বের করা প্রয়োজন সেটা হচ্ছে n2 এর মান কিভাবে বের করি আমরা n2 মান আগে আমাদের বের করা শিখতে হবে এটা শুধু অ্যাডমিশনে চলো আমরা এখন দেখি n2 এর মান কিভাবে বের করি হ্যাঁ সেটা শুধু অ্যাডমিশনে ইন্টারে নাই আমাদের না n2 মানটা রাখবে পরে যেগুলো দেখাবো সেটা হচ্ছে অ্যাডমিশন আমি মুছে দিলাম আমি। এখন দেখি n2 এর মান বের করা যায় কিভাবে কি জানেন দেখো n2 এর মান কিভাবে বের করতে একটু খেয়াল করি আমরা n2 এর মান বের করার নিয়ম হচ্ছে তোমাকে একটা লাইনের সংখ্যা বলা থাকবে সাপোজ x তম লাইন বলতেছে সেকেন্ড লাইন থার্ড লাইন এরকম বলবে তো x তম লাইন যদি আমাদের বলা হয় এটা খুব ইজিলি বের করা যায় x তম লাইন বললে আমরা n2 মানটা বের করব হচ্ছে n1 x এটা হচ্ছে আমাদের n1 n2 এর মান বের করার সূত্র তো n1 এর মানগুলো তো আমরা জানা না একটু আগে আমরা পড়ে ফেললাম আর x টা হচ্ছে যদি দ্বিতীয় লাইন বলে 2 যোগ করতে হবে তৃতীয় লাইন বলে 3 যোগ করতে হবে চতুর্থ লাইন বলে 4 যোগ করতে হবে বিষয়টা এরকম বুঝতে পারলাম এখন যততম লাইন বলবে তার সাথে আমরা তত যোগ করে লিখব বুঝতে পারলাম আচ্ছা সাপোজ তোমাকে বলা হলো এরকম লাইনের থার্ড লাইন তোমাকে বলা হচ্ছে লাইনের থার্ড লাইন আর লাইনের থার্ড লাইন অর্থ এবার তোমাকে বলা হচ্ছে যে বামার সেকেন্ড লাইন বলা হলো বামারের সেকেন্ড লাইন এটা অর্থ কি এগুলো মূলত আগে আমাকে n1 এবং n2 মানটাকে বের করতে হবে n1 আর n2 মান বের করতে পারলে এটা আমরা অর্থ বুঝতে পারবো লাইনের থার্ড লাইন অর্থ হচ্ছে এখানে n1 আর n2 আগে বের করে নাও লাইনের থার্ড লাইন অর্থ হচ্ছে n1 এর ভ্যালু কত হবে 1 না লাইনের জন্য মানটা কত 1 হবে তাহলে এটা হচ্ছে n1 এর ভ্যালু 1 আর কি বলছিলাম যত নম্বর লাইন বলবো তত যোগ করতে হবে তাহলে এখানে একের সাথে আমরা 3 যোগ করব তাহলে কত পাচ্ছি 4 তাহলে n2 এর ভ্যালু কত হবে তাহলে 4 হবে তাই কি না এখানে n2 এর ভ্যালু হবে তাহলে 4 তার মানে যে রশিটা 4 থেকে 1 এ আসছে তাকে আমরা বলবো লাইনের থার্ড লাইন যে রশিটা 4 থেকে 1 এ আসছে তাকে আমরা কি বলবো লাইনের থার্ড লাইন বলবো আবার বামার সেকেন্ড লাইনটা কি কেমন এখানে n1 এর ভ্যালু বামার জন্য কত হবে 2 হবে আবার বলছো সেকেন্ড লাইন তো সেকেন্ড লাইন অর্থ কত যোগ করতে হবে এভাবে তাহলে n1 এর ভ্যালু 2 আর হচ্ছে আবার যোগ করতে হবে তাহলে কত সেকেন্ড লাইন জন্য 2 তাহলে কত পাচ্ছি 4 তো যে রশিটা 4 থেকে 2 আসে তাকে বলা হচ্ছে বামারের সেকেন্ড লাইন এখন এটা আমি তোমাকে বুঝাই দিচ্ছি আগের মানটা আমরা বের করে নিলাম আমি 7টা কক্ষপথ নিলাম এখানে আমরা 7টা কক্ষপথ নিলাম এই 7টা কক্ষপথের মধ্যে আমরা লাইনার সিরিজ তৈরি করব লাইনার 7 থেকে আসবে 6 থেকে আসবে এটা 5 থেকে আসবে 4 থেকে আসবে 3 থেকে আসবে 2 থেকে আসবে
এখন দেখো লাইনের ক্ষেত্রে আমরা পুরো সিরিজটাতে 6টা রেখা পাচ্ছি। এখন যে লাইনের অর্থ হচ্ছে আমাকে এই 6টা রেখা থেকে একটা নির্দিষ্ট রেখা খুঁজে বের করতে হবে। এখন যদি লক্ষ্য করি লাইনের থার্ড লাইন অর্থ হচ্ছে n1 এর ভ্যালু 1 n2 এর ভ্যালু 4। তাহলে যেটা 4 থেকে 1 আসে সেটা হচ্ছে লাইনের থার্ড লাইন। এখন যদি আমরা লক্ষ্য করি যেটা কিন্তু 4 থেকে 1 আসছে, এই 4 থেকে 1 আসছে যেটা লাইনের থার্ড লাইন বলতে মূলত আমাকে এই লাইনটাই বুঝাচ্ছে। বুঝতে পারলাম? তার অর্থ হচ্ছে লাইন বের করার সিস্টেমটা কি, একটা নির্দিষ্ট সিরিজ থেকে একটা নির্দিষ্ট রেখা বের করে। ঠিক আছে, একটা নির্দিষ্ট সিরিজ থাকবে, লাইন সিরিজ বা বামার সিরিজ, এরকম একটা নির্দিষ্ট সিরিজ থাকবে, ওখানে আমরা একটা নির্দিষ্ট রেখা বের করতে হবে। আবার তুমি আরেকভাবে চিন্তা করতে পারো, একদম যেটা ছোট যেটা সেটাকে 1 ধরবা, এটা প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তারপরে তৃতীয় লাইন। ছোটটাকে 1 ধরলে প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, এবার কিন্তু আমরা এইভাবে পেতে পারি। ওই দিক থেকে ধরলে 4 নম্বর হচ্ছে না, এই দিক থেকে ধরলে 4 নম্বর হচ্ছে না। কোন দিক থেকে ধরে? এই দিক থেকে? এই দিক থেকে না, এই দিক ধরবো না, আমি ধরবো এই দিক থেকে। এই দিক থেকে মানে মনে করা হ্যাঁ, এই দিক থেকে আগে কাজ হচ্ছে না, ওই দিক থেকে যেটা কাজ হবে দেখতে হবে যে সব থেকে একদম ছোটটা থেকে কাছে যেটা কোনটা সেটা। বুঝতে পারছি। কাছেরটা থেকে তোমাকে হিসাব করতে ঠিক হবে। আছে। বল তুমি কি বলতেছিলে? আর n2 মানে 4 ওই দিক থেকে ধরবো, মানে বড়টা তারপরে ছোটটা। ওটা বলতে একই প্রশ্ন করলো। হ্যাঁ এবারে তো বললাম যে আমি হচ্ছে ওই দিক থেকে নিব না, আমি নিব ছোট থেকে। ছোট থেকে বড় দিকে যাবো, সিঁড়িতে উঠতে হবে আস্তে আস্তে। একবার তো 3-4টা ধাপ একদম পার হতে পারবো না। হ্যাঁ, আচ্ছা দেখো এখন বামার সেকেন্ড লাইন বলতে কি বোঝায় সেটা একটু দেখাই। বামার সেকেন্ড লাইনটাই দেখো। তাহলে এখানে মূলত বামার ক্ষেত্রে কি হবে, 7 থেকে 2 আসবে, 6 থেকে 2 আসবে, এরপর 5 থেকে 2 আসবে, 4 থেকে 2 আসবে, 3 থেকে 2 আসবে। এই যে দেখো প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তার মানে বামার সেকেন্ড লাইন বলতে কিন্তু বোঝাচ্ছে এটা। তাহলে এটা বের করতে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে, আগে n1 আর n2 মানটা বের করতে হবে। তো লাইন সংক্রান্ত বিষয়টা ক্লিয়ার কি না? ক্লিয়ার এটা? আচ্ছা, এতটুকু বুঝলে এখন আমরা হচ্ছে অ্যাডমিশনের জন্য সে অ্যাপ্লিকেশন দেখতে পারি। এখন ফর অ্যাডমিশন লিখো। শোনো, ফর অ্যাডমিশন লিখো। আমরা দুটো অ্যাপ্লিকেশন করব আজকে। অ্যাপ্লিকেশন ওয়ানটার নাম হচ্ছে স্থানান্তর। আমরা এখানে একটা প্রশ্ন দিচ্ছি, কোন ইলেকট্রনিক স্থানান্তরের জন্য বারবার সিরিজের সেকেন্ড লাইন দেখা যায়। আমরা একটা প্রশ্ন দিলাম, কোন ইলেকট্রনিক স্থানান্তরের জন্য কোন ইলেকট্রনিক স্থানান্তরের জন্য কোন ইলেকট্রনিক স্থানান্তরের জন্য বামার সিরিজের সেকেন্ড লাইন দেখা যায়। বামার সিরিজের সেকেন্ড লাইন দেখা যায় বা দ্বিতীয় লাইন দেখা যায়, যে কোনো একটা কিছু বলবো, সেকেন্ড লাইন দেখা যায়। এরকম কোশ্চেনগুলো অ্যাডমিশনে আসে। এখন একটা অপশন দিলাম এরকম n = 4 to n = 2। একটা অপশন দেওয়া হলো এখানে n = 2 to n = 4। অপশন সি তে আমরা নিলাম n = 5 to n = 1। অপশন ডি তে আমরা নিচ্ছি এখানে n = 1 to n = 5। তো এই অপশনগুলোর সাপেক্ষে আমাদের অ্যানসার খুঁজে বের করতে হবে যে আসলে অ্যানসারটা কেমন হবে। আমরা এখন যদি একটু লক্ষ্য করি, তো এখানে মূলত হচ্ছে বামার সিরিজের সেকেন্ড লাইন। তাহলে বামার জন্য n1 এর ভ্যালু কত হবে? n1 এর ভ্যালু হবে 2, আর সেকেন্ড লাইন অর্থ হচ্ছে n2 এর ভ্যালু কত হবে? 4 হবে না? তাহলে যে অপশনটাতে 2 এবং 4 আছে ওটা হবে অ্যানসার। কিন্তু এখানে প্যাচ লাগাই দিয়েছে হচ্ছে এই দুটো অপশন। আর এই ধরনের প্রশ্নগুলোতে কোনটা n1 আর কোনটা n2 এটা উল্লেখ থাকে না, এটা একটা বড় সমস্যা। n1 এবং n2 মানটা উল্লেখ থাকবে না। খুবই সহজ সমাধান, সেটা হচ্ছে প্রথম মানটা আমরা সবসময় n2 নিব আর পরের মানটা নিব হচ্ছে আমরা n1। তাহলে বলতে আনসার কি হবে? আনসার কত হবে? হবে অর্থাৎ 4 থেকে ইলেকট্রন চলে আসছে 2, আর এটা কিন্তু 2 থেকে 4, তার মানে নিচে উপর দিকে যাচ্ছে। না আমরা এখন যা পড়লাম সব কিছু বিকিরণ বর্ণালী, উপর থেকে নিচের দিকে আসে। তো উপর থেকে নিচের দিকে আসলে যদি বিকিরণ বর্ণালী হয় তাহলে এখানে দেখা যাচ্ছে কোনো বিকিরণ হবে না, বিকিরণ বর্ণালী হবে যেটা। বুঝতে পারলাম? ক্লিয়ার কিনা এটা?
আচ্ছা এখন এই কোশ্চেনটা আরেকভাবে দিতে পারতো, এভাবে দিতে পারতো যে কোন ইলেকট্রন স্থানান্তরের জন্য দৃশ্যমান অঞ্চলে বর্ণালী গঠন করবে। তা দৃশ্যমান অঞ্চল মানে কি বামার সিরিজ, আবার কিন্তু অ্যান্সার উঠে গেল। আবার দেখা যাবে কখনো হচ্ছে আমাদেরকে তরঙ্গদৈর্ঘ্যের ভিত্তিতে অ্যান্সার করতে হতে পারে। একটা কোশ্চেন লিখে নাও, লিখো কোন ইলেকট্রনিক স্থানান্তরের জন্য তরঙ্গদৈর্ঘ্যের সম্ভাব্য মান 200 ন্যানোমিটার হবে। কোন ইলেকট্রনিক স্থানান্তরের জন্য তরঙ্গদৈর্ঘ্যের সম্ভাব্য মান 200 ন্যানোমিটার হবে? কোন ইলেকট্রনিক স্থানান্তরের জন্য তরঙ্গদৈর্ঘ্যের সম্ভাব্য মান 200 ন্যানোমিটার হবে? এখন তোমাকে আমি কিছু অপশন দিচ্ছি, তোমরা একটু চিন্তা আমাকে অ্যানসার দিবে। তো এখানে আমি প্রশ্ন তো বলে দিলাম, অপশন হচ্ছে একটা হচ্ছে এরকম n = 5 to n = 2, অপশন বি হচ্ছে n = 4 to n = 1, অপশন সি দিলাম আমরা n = 6 to n = 3, একটা অপশন দিলাম হচ্ছে না, এর মধ্যে কোনোটাই নেই, বি। এখন তুমি একটু চিন্তা করো তো, আমাদের তরঙ্গদৈর্ঘ্যের সম্ভাব্য মান ছিল কত? 200। তাহলে কোন রেঞ্জের সাথে মেলে এটা? এটা হচ্ছে মূলত অতিবেগুনের সাথে মিলতেছে না? এটা অতিবেগুন তাহলে কোন অঞ্চল ছিল? এটা লাইনার সিরিজ। তাহলে দেখো আমাদের তরঙ্গদৈর্ঘ্যের ল্যামডা যে ভ্যালুটা, ল্যামডা ভ্যালু যখন 10 থেকে 380 ছিল, তখন সেটা হচ্ছে অতিবেগুনি বা ইউভি বলা হয়। এটা অতিবেগুনি বা ইউভি। তাহলে মূলত অতিবেগুনি অঞ্চলটা তৈরি করবে। আর অতিবেগুনি অঞ্চল কখন তৈরি হবে? যখন লাইনার সিরিজ তৈরি হবে। আর লাইনার কখন হবে? যখন হচ্ছে ইলেকট্রনটা একে নেমে আসবে। তাহলে ইলেকট্রন যখন একে নেমে আসবে সেটা হবে অ্যান্সার হবে ক্ষেত্রে বি। তাহলে এখানে তিন ভাবে প্রশ্ন দিতে পারে। একটা হচ্ছে আমাদেরকে সিরিজ নিয়ে কথা বলতে পারে, যেমনটা এখানে বললাম। একটা বলতে পারে হচ্ছে তার কোন অঞ্চলে তৈরি হয়, দৃশ্যমান হবে কিনা, কোনটা অতিবেগুনি অঞ্চলে গঠন করবে, এই ধরনের প্রশ্ন দিতে পারে। আর কিছু তোমাকে সম্ভাব্য তরঙ্গদৈর্ঘ্যের মান দিয়েও অ্যান্সারটা করা লাগবে। বুঝতে পারলাম? তিন ভাবে প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার? এবার লিখো অ্যাপ্লিকেশন 2। আচ্ছা তার আগে আরেকটা কথা বলে রাখি, অনেক সময় আরেকটা জিনিসের প্রয়োজন হয় আমাদের, অনেক সময় আলফা বিটা গামা বলবে আমাদের। যদি কখনো আলফা বলা হয়, যদি কখনো আলফা সিরিজ বলা হয়, তাহলে বুঝতে হবে যে n1 এর সাথে আমাকে 1 যোগ করতে হবে। যদি কখনো বিটা বলা হয় তাহলে n2 এর সাথে 2 যোগ করতে হবে। এবার যদি গামা বলে, কখন গামা বললে এখানে আমাদেরকে n2 এর সাথে এখানে n1 এর সাথে 3 যোগ করতে হবে, n1 এর সাথে আবার 3 যোগ করতে হবে। আর ডেল্টা বললে হচ্ছে এখানে n1 এর সাথে 4 যোগ করতে হবে। কি বলা যায়? অনেক সময় এগুলো হচ্ছে প্রশ্ন থাকে, তোমাকে বলবো যে বামার সিরিজে আলফা সিরিজের জন্য কি, তা আলফা মানে কি 1 যোগ করতে হয়। n1 এর মান যেটা যে সিরিজে থাক না কেন ওই সিরিজের সাথে জাস্ট আমি 1 যোগ করব। অথবা যদি বিটা পাই 2 যোগ করতে হবে, গামা পেলে 3 যোগ করতে হবে, ডেল্টা পেলে 4 যোগ করতে হবে। অনেক সময় যেরকম থাকে যে বামার সিরিজের h গামা, বামার সিরিজে h গামা, তার অর্থ কি বামার সিরিজ মানে 2 আর h গামা মানে 3 যোগ করতে, তার কত হলো 5। তাহলে 5 থেকে আসবে 3। বুঝতে পারলাম? এবার অনেক সময় দিয়ে দেব। হ্যাঁ ওখানে যদি অবলো এটা অঞ্চলে গঠন করে তাহলে মানে তিনটা আছে না ওগুলো তো যেগুলো হচ্ছে একাধিক হয়, উদাহরণ প্রশ্ন দেয় না সাধারণত। অতিবেগুন দিবেন না দৃশ্যমান, তবে এখানে প্রশ্ন দৃশ্যমানই দেয়, দৃশ্যমান দেয় দিবে সমস্যা। আচ্ছা এবার লিখে অ্যাপ্লিকেশন 2 লিখে দেব। এবার লিখে ফেলে অ্যাপ্লিকেশন 2। অ্যাপ্লিকেশন 2 নাম হচ্ছে বর্ণালী রেখা। অ্যাপ্লিকেশন 2 নাম হচ্ছে বর্ণালী রেখা। হ্যাঁ, তো এই যে আমরা যে সিরিজগুলো দেখলাম একটু আগে, তো সিরিজগুলোকে ভাগ করলে আমরা পাই রেখা পাই, লাইন পাই। লাইনকে ভাগ করলে পাওয়া যায় বর্ণালী রেখা। তো বর্ণালী রেখা বের করা এটা খুব ইজি বিষয়, এটা জাস্ট সূত্র মেইনটেইন করলে হয়। বর্ণালী রেখা বের করার সূত্র হচ্ছে এই যে বর্ণালী রেখা যেটা এটা বের করার সূত্র হচ্ছে এখানে n2 - n1 n2 - n1 + 1 ডিভাইডেড 2, এটা হচ্ছে বর্ণালী রেখা বের করার সূত্র। আমাদের শীটে ম্যাথ ছিল, আমি একবার সরাসরি ম্যাথই করে দিচ্ছি। আচ্ছা আমরা যে বর্ণালী হচ্ছে টাইপ 2 এর ম্যাথটা করব।
সেই সূত্রটা মান বের করতে হবে। আমি ম্যাথটা পড়তেছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। তো টাইপ 2 এর 1 নম্বর ম্যাথ। টাইপ 2 এর 1 নম্বর ম্যাথ এখানে বলা হচ্ছে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটি ষষ্ঠ বোর কক্ষ থেকে দ্বিতীয় বোর কক্ষে আসলে কতগুলো বর্ণালী রেখা তৈরি করবে? 6 থেকে আসবে কোথায়? 2। এখানে n2 হচ্ছে উচ্চতম কক্ষপথ, n1 হচ্ছে নিম্নতম কক্ষপথ। তাহলে এখানে n2 এর মান কত? 6, আর n1 এর ভ্যালু এখানে 2। জাস্ট 1 বসে আছে, চলে আসে। তাহলে এখানে বর্ণালী রেখা তাহলে আমরা কয়টা পাচ্ছি দেখি। তাহলে এখান থেকে বর্ণালী রেখা পাওয়া যায়, n2 এর ভ্যালু এখানে কত? 6 আসবে কোথায়? 2 আসবে। 6 - 2, আর এখানে হবে 6 - 2 + 1, আর টোটালকে ভাগ করতে হবে 2 দ্বারা। তাহলে দেখো এখানে পাচ্ছি কত? 4, আর এখানে পাচ্ছি 5। অ্যানসার টোটাল কত হবে? 10। এটা হচ্ছে আমাদের অ্যানসার। বুঝতে পারলাম কি? বোঝা গেল এটা? তাহলে এখানে বর্ণালী রেখা বের হয়ে গেল এখন 10টা। 2 নম্বর যে ম্যাথ, 2 নম্বর ম্যাথে বলা হচ্ছে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটি চতুর্থ বোর কক্ষ থেকে শক্তি বিকিরণ করে দ্বিতীয় বোর কক্ষে আসলে কতটি বর্ণালী রেখা পাওয়া সম্ভব? 4 থেকে আসবে 2। চট করে ট্রাই করতে দেখি 4 থেকে 2 কত আসে। কত হবে? 4 থেকে 2 আসবে, একটু হিসাব নিকাশ করে ফেলতো চট করে। 4 থেকে 2 আসলে কয়টা হয়? 3টা হয়, তাই না? এখানে 4 বসাবো, এখন 2 বসাবো, অ্যান্সার চলে আসবে 3টা। বুঝতে পারলাম এই পর্যন্ত? এই বর্ণালী রেখার বিষয়টা এখানে হচ্ছে ইন্টারমিডিয়েটের প্রশ্ন আসতে পারে, এটা আবার দেখা যায় অ্যাডমিশন প্রশ্ন, বিশেষ করে মেডিকেল কিংবা ভার্সিটিতে আসতে পারে। হ্যাঁ, 4টি প্রশ্ন কি ছিল এটা? প্রশ্ন ছিল একটা ইলেকট্রন চতুর্থ কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে আসে, তাহলে কয়টা বর্ণালী রেখা গঠন করবে? 4 থেকে আসবে 2। এখন একটু খেয়াল করো, যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট তাদের জন্য একটু পড়াই দিচ্ছি। ইঞ্জিনিয়ারিং এর জন্য কিছু এক্সট্রা বিষয় পড়তে হবে, সেটা হচ্ছে যে 10টা বর্ণালী রেখা তৈরি করব। এই 10টা বর্ণালী রেখা তোমাকে দেখাতে হবে। আর এই দেখানোর বিষয়টা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটে কোনো বই আলোচনা করা নেই, এটা বইয়ের বাইরে আলোচনা। আমাদের ইন্টারমিডিয়েটের বইগুলোতে বর্ণালী রেখার সংখ্যা পর্যন্ত আছে, কিন্তু এটা ব্যাখ্যা দেয়া নেই। তারপর একটু ব্যাখ্যা একটু শিখে একটু মনোযোগ দাও, এটা লাগবে। আমরা এখানে 7টা রেখা 7টা কক্ষপথ নিচ্ছি আবার যথারীতি। আমরা এখানে 7টা কক্ষপথ নিলাম। এটা n equal 1, এখানে n equal 2, এখানে n equal 3, এখানে n equal 4, এটাতে n equal 5, এখানে 6 এবং এখানে হচ্ছে n equal 7। তাহলে এখানে কি বলা হচ্ছে যে 6 থেকে আসবে কোথায়? 2 আসবে, তাই না? এখন দেখো আমরা 10টা বর্ণ লেখা বের করে দেখাবো, একটু লিখে বন্ধ করে দিয়ে টাকা পর উঠে গেল। 6 থেকে 2 আসবে, 6 থেকে 2 আসে। আমাদের এখন কাজ হচ্ছে ঠিক এর নিচে যেগুলো সেগুলো তো 2 এ নিয়ে আসতে হবে। তা 6 থেকে যদি 2 আসে, এটা 5 থেকে 2 আসার সম্ভাবনা পাওয়া যায়, এটা 4 থেকেও সম্ভাবনা পাওয়া যায়, এটা 3 থেকেও সম্ভাবনাটা পাওয়া যায়। তাহলে আমাদের যেটা থেকে যেটা বলবে ওটা তো নিবই, তার নিচের গুলো নিতে হবে। বুঝতে পারলাম এই পর্যন্ত? এখন ধরে নাও এখান থেকে তোমার বাসা কথা এই মাঠটাল থেকে যে কোনো একদিকে যাইতে হবে, তোমরা 12 দিন। এখন তুমি এখানে যাওয়া কিভাবে? এখান থেকে আগে হেঁটে হেঁটে যাইতে হবে রাস্তায়, রাস্তা থেকে সিএনজিতে উঠতে হবে, সিএনজি থেকে আবার অন্য একটা সিএনজি বা অটোতে যাইতে হবে কোথায়? 12 তারপর তোমার বাসায় যাবে। তা দেখো এখান থেকে তোমার বাসার কোনো পথ কিন্তু একটাই, কিন্তু আমি কয়েকটা স্টেপে যাচ্ছি, একবার যাচ্ছি না। আমি কিন্তু সিএনজিটা যে থেকে আমার এই রুম থেকে পাবো না, রুম থেকে বের হতে কিন্তু পাচ্ছি না। এখান থেকে রাস্তা পর্যন্ত হেঁটে গেলাম, তারপর সিএনজিতে গেলাম, তারপর অটোতে গেলাম। তাহলে এই পুরো পথটা কিন্তু আসলে একবার আমি যেতে পারি নাই, আমাকে বিভিন্ন ধাপে ধাপে বা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যেতে হয়েছে। ঠিক একইভাবে 6 থেকে কিন্তু 2 একবার আসে না। একটু তাকাও দিকে, 6 থেকে কিন্তু 2 একবার আসে না। প্রথমে এটা করবে কি, 6 থেকে আসবে 5 এ, 5 থেকে আসবে 4 এ, 4 থেকে আসবে 3 এ, 3 থেকে আসবে 3 এ। আবার দেখা যাচ্ছে এখানে তোমার 5 থেকে চলে আসবে প্রথমে 4 এ, 4 থেকে আসবে 3 এ, 3 থেকে 2। এখানে আসবে 4 থেকে 3, 3 থেকে 2, আর এটা সরাসরি 3 থেকে 2। এই সবগুলো মিলে নিয়ে যা তৈরি করে তাকে বলা হয় সিরিজ। এর মধ্যে একটা নির্দিষ্ট লাইন যদি বের করে তাকে হচ্ছে লাইন বা রেখা বলা হচ্ছে। আর প্রত্যেকটা লাইন যে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল ভাগ হলো, এই ক্ষুদ্র অঞ্চলগুলোকে বলা হয় বর্ণালী রেখা। এবার তুমি গুণে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, দেখো 10টা বের হয়েছে। বুঝতে পারছি? তো এটা ব্যাখ্যা আমাদের বইয়ে দেয়া না, আমাদের শুধু হচ্ছে এই যে অংশটুকু দেয়া আছে। তো যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট তাদের কিন্তু লাগবে। আর শুধু একটা চিত্র এঁকে না, এটা লিখা পর্যন্ত বুঝাইতে হবে।
ধরুন বইটা একটা রিটার্ন দিয়ে দিন যে একটা ইলেকট্রন চতুর্থ ষষ্ঠ কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে আসে কয়টায় বর্ণালেখা তৈরি করবে এটা দেখাবো বর্ণালেখা কয়টা তৈরি করতে বের খুব সহজ বাট দেখাতে পারবো না কারণ আমাদের বইটা আলোচনা নেই তাহলে প্রথম কথা চিত্র দিয়ে এভাবে দেখাই দিবা যে প্রত্যেকটা রেখাকে আবার কি করতে হবে ক্ষুদ্রতম অঞ্চল ভাগ করতে হবে তাহলে এখানে বর্ণালেখা পেয়ে গেল এখন দেখো এখানে লিখে বোঝানোর সিস্টেমটা একটু দিকে তাকায় লিখে বোঝানোর সিস্টেম হচ্ছে যেখান থেকে যেখানে আসছে ঠিক তার আগেরটা পর্যন্ত নিব তাহলে এখানে 6 থেকে 6 নিব আমরা 5 নিব 4 নিব 3 নিব আসছে কথা 2 না তার আগেরটা পর্যন্ত নিতে হবে 2 নেওয়া যাবে তো 6 থেকে 3 পর্যন্ত নিলাম এখন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল তুমি তৈরি করে দেখো 6 থেকে আসে কোথায় 5 এরপর 5 থেকে আসবে কোথায় 4 4 থেকে আসবে 3 আর 3 থেকে আসবে কোথায় 2 তাহলে রেখা পাইলাম কয়টা 4টা এবার যদি খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে এবার 5 থেকে আসবে কোথায় 4 এ 4 থেকে আসবে 3 এ 3 থেকে আসবে 2 এ তাহলে রেখা পাইলাম কয়টা 3টা বুঝতে পারলাম এরপরে 4 থেকে আসবে 3 এ 3 থেকে আসবে 2 এ রেখা পেলাম কয়টা 2টা আর এখানে 3 থেকে আসবে সরাসরি কোথায় 2 এটা রেখা পেলাম কয়টা একটা তাহলে ইন টোটাল কত হচ্ছে 10 বাস এর সমাধান আছে তো মেডিকেল কি হচ্ছে ভার্সিটি তোমার সরাসরি হচ্ছে বর্ণলেখার সংখ্যা বের করতে হবে আর যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট তাদের কিন্তু হচ্ছে সবগুলো দেখাতে হবে আর তোমাকে এখানে সংখ্যা বের করতে হবে এরপর তোমাকে চিত্রটা আঁকতে হবে এরপর তোমাকে এটা রিটার্ন আকারে লিখে দেখাতে হবে বুঝতে পারলাম কি